নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। সরকারি হাসপাতালগুলিতে ভর্তি থাকা রোগীদের খাবারের দৈনিক বরাদ্দ ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হলো। খুশি সাধারণ মানুষ। জল ও রাস্তা সহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে করা পথ অবরোধের ফলস্বরূপ ৭ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান পুরসভার চেয়ারম্যানের। ভোরের আলো ফুটতেই জলপাইগুড়িতে মুষলধারে বৃষ্টি। বেশ কিছুদিন হলো জলপাইগুড়িতে শুরু হয়েছে বর্ষাকালের বৃষ্টি। বৃষ্টির ফলে ডুয়ার্সের বিভিন্ন নদীগুলো ফুলে ফেপে উঠেছে। সকাল থেকে বৃষ্টির ফলে চারিদিকের পরিবেশ কিছুটা হলেও ঠান্ডা হয়েছে। সাধারণ মানুষের কর্মস্থলেও কিছুটা হলেও দেরি হয়েছে যেতে। আগামী কয়েকদিন এইভাবেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি সহ অন্যান্য জেলা জুড়ে, এমনটাই জানা গেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭৩তম আত্মবলিদান দিবসে জনকল্যাণ শিবির। অভিযোগ, তৃণমূল পুরসভার পক্ষ থেকে প্রচার নেই বিজেপি সরকারের জনকল্যাণ প্রকল্পের। বিশৃঙ্খলা এড়াতে এমনটাই যুক্তি পুর কাউন্সিলরের। মঙ্গলবার জলপাইগুড়ি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে একদিকে যেমন শ্রদ্ধার সঙ্গে পালিত হয় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস, সেই সঙ্গে স্থানীয় বিজেপি কর্মকর্তাদের উদ্যোগে জলপাইগুড়ি পৌরসভা এবং আশা কর্মীদের সহায়তায় আয়োজন করা হয় বিজেপি পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের জন্য সহায়তা শিবিরের। যদিও এই শিবির আয়োজন করা হয়েছে, এমন কোনো প্রচার তৃণমূল কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা তথা বিজেপির সদর মণ্ডল ২-এর সহসভাপতি সুদীপ দে। ক্ষোভের সঙ্গে তিনি জানান, আজ আমরা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই আমাদের দলের অন্যতম প্রবাদ প্রতিম নেতা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস যেমন পালন করছি, সেই সঙ্গে এলাকার কমিউনিটি হলে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সুবিধার্থে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পৌরসভা ও আশা কর্মীদের সঙ্গে সহযোগিতা করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৃণমূল কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে কোনো রূপ প্রচার করা হয়নি এই শিবিরের। সুদীপবাবু, আজকে কি অনুষ্ঠান হচ্ছে এখানে? আজকে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস এখানে আমরা পালন করছি। 10 নম্বর ওয়ার্ডের যারা কার্যকর্তারা আছে তারা পালন করছি। সেই সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে জনকল্যাণকর যে কাজকর্ম হচ্ছে, যেমন আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা ভান্ডার, বিভিন্ন রকম এটা আছে, তারও এখানে ক্যাম্প করা হচ্ছে এই কমিউনিটি হলে। 10 নম্বর ওয়ার্ডে পরশমণিনগরে কমিউনিটি হলে ক্যাম্প করা হচ্ছে এবং আমরা প্রত্যেকেই আশা কর্মী দিদিদেরকে সহযোগিতা করছি যে তারা যাতে এখানে সুষ্ঠুভাবে কাজটা করতে পারে। এবং মানুষজনকেও আমরা বলছি যে তারা এসে এখানে আশা দিদিদের সঙ্গে যোগাযোগ করুক এবং যা যা কাজ আছে তাদের এই জনকল্যাণকর যত কাজ আছে পশ্চিমবঙ্গ সরকারের সেসব সুবিধাগুলো ভোগ করুক এবং সুষ্ঠুভাবে এটা পালন করুক, এটাই আমরা। এই শিবিরটাও কতদিন চলবে? তো এই শিবিরটা মোটামুটি বেশ কিছুদিন চলবে। আচ্ছা, সেটা আমরা একটু জেনে নিয়ে জানাবো, প্রত্যেককে জানিয়ে দেবো। এবার ঘটনা হচ্ছে যে এই দায়িত্বটা যদি মিউনিসিপ্যালিটি পালন করতো, ওয়ার্ডে কোনো রকম প্রচার করেনি, ঠিক আছে, আমরা কার্যকর্তারা মুখে মুখে প্রচার করছি এবং যারা আসছে এখানে তারাও জানতে পারছে, তারা মুখে মুখে প্রচার করছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি এটা মিউনিসিপ্যালিটির থেকে মাইকিং করে প্রচার করতো যে এই দিনে আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করবো বা শিবির হবে, তাহলে খুব ভালো হতো। কিন্তু মিউনিসিপ্যালিটির কোনো এরকম কোনো কিছু উদ্যোগ দেখতে পাচ্ছি না। মিউনিসিপ্যালিটির ভূমিকা অত্যন্ত খারাপ, ঠিক আছে। এর আগেও অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এখান থেকে দেওয়া ব্যবস্থা করা হয়েছিল, সেটাও আমাদেরকে মুখে মুখে সবাইকে বলতে হয়েছে। কোনো রকম কোনো মাইকিংয়ের ব্যবস্থা তারা করেনি। এবার এটাই হচ্ছে সমস্যা, তারা কাজকর্ম ঠিকমতো করছে না। আমার নাম হচ্ছে সুদীপ দে, আমি 10 নম্বর ওয়ার্ডের বিজেপির একজন কার্যকর্তা, আবার টাউন মন্ডল 2 ভাইস প্রেসিডেন্ট। অপরদিকে এই প্রসঙ্গে 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দীনেশ রাহুত জানান, যেহেতু আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা সবাই পাবে না, সেই কারণে অযথা কেওয়াস যাতে সৃষ্টি না হয় সেই কারণেই মাইক দিয়ে প্রচার করা হচ্ছে না। বলছি দীনেশবাবু, 10 নম্বর ওয়ার্ডে একটা শিবির হচ্ছে যেখানে আয়ুষ্মান ভারত বা এই ধরনের পরিষেবাগুলো দেওয়া হচ্ছে,
তাদের বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে পৌরসভার কোনো প্রচার নেই, মানুষ জানতে পারছে না। না, নমস্কার। বললাম যে কি 10 নম্বর ওয়ার্ডে একটা শিবির হচ্ছে, সেটা শিবিরটা হলো যে কি আমাদের যে জনকল্যাণ শিবির জনকল্যাণ শিবিরের মতন একটা শিবির হচ্ছে, সেটা আয়ুষ্মান ভারত নিয়ে। এই আয়ুষ্মান ভারত নিয়ে করছে সবাই, নির্মল বন্ধুরা করছে আর কি। আচ্ছা আচ্ছা। নির্মল বন্ধুরা করছে, ওরা না নির্মল বন্ধু সরি আশা কর্মীরা আশা কর্মী করছে, কিন্তু ওদের ডোর টু ডোর করে দেওয়া কথা। তো ডোর টু ডোর যেহেতু ওদের খুব সম্ভব হচ্ছে না, তো সেই জন্য একটা জায়গা ফিক্স করা হলো। সেই জায়গাটা হলো আমাদের কমিটি হল। সেই কমিটি হলের মধ্যে এক জায়গাতে বসবে, আর এক জায়গাতে বসে সব ইয়েরা আসবে, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পে আন্ডারে যারা পড়বে তারা আসবে। কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট করাতে পারছি না, কেন কি অ্যানাউন্সমেন্ট করলে না একটা কেওয়াস হয়ে যাবে। কেওয়াস হয়ে যাবে, এখানে সব ধরনের লোক সবাই আসবে। কিন্তু এই আয়ুষ্মান ভারতটা হলো শুধুমাত্র সবার জন্য না, শুধুমাত্র যেটা একদম নিচে বর্গ যে লোকরা আছে, যারা AAY বা SPHH বা PHH যেটা কার্ডের মধ্যে পড়ে, অন্তর্গত পড়ে, তারাই কিন্তু শুধু অ্যাপ্লাই করতে পারবে, অন্য না কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তো সেজন্য আর কি অ্যানাউন্সমেন্ট করা যাচ্ছে না। তো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলে দিচ্ছি, ওনার মাধ্যমে যে কি SPHH PHH আর হলো AAY যারা আছে, তারা 10 নম্বর ওয়ার্ডে আমাদের কমিটি হলে আসুন। ওইখানে বসে সকাল থেকে বিকাল অবধি ওইখানে এসে আপনাদের আয়ুষ্মান ভারতের যে ফর্মটা ফিল আপ করুন। এদিকে শিবিরের নিজের পরিবারের সদস্যদের আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে আসা পারমিতা দাস কর বলেন, পরিবারের সদস্যদের আয়ুষ্মান ভারত কার্ড করাতে এসেছে এই শিবিরে। এমন একটি জনকল্যাণমূলক প্রকল্প আমাদের জন্য নিয়ে আসার জন্য রাজ্য সরকারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম পারমিতা দাস কর। আপনি এখন কোথায় এসেছেন? আমি 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি হচ্ছে এখানে আয়ুষ্মান ভারতের কার্ড করার জন্য এখানে আসছি। আচ্ছা আচ্ছা। আর কি কি হচ্ছে এখানে? এটা হচ্ছে জনকল্যাণের সুবিধার জন্য সবাই যেন এখানে এসে করতে পারে। আচ্ছা। এই জনকল্যাণের আগে কি আয়ুষ্মান ভারত কার্ড করেছিলেন কোনো সময়? না। এবার পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে, হ্যাঁ, সেই জন্য এসছে। আপনার পরিবারে কতজন সদস্য আছে? আমাদের পরিবারে 5 জন সদস্য। 5 জন সদস্য। আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার ছেলে, আমার মেয়ে। এতে কতটা উপকার হবে? সরকার যে সুবিধার জন্য করেছে, নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই করেছে যে সবার জন্য সুবিধা হয়, ভালো হয়, তার জন্য ফেসিলিটি দিয়েছে। আচ্ছা, এই জন্য আপনি সরকারকে কি বলতে চান? সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই। উল্লেখ্য, 1953 সালের 23শে জুন জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বন্দি দশায় জীবনাবসান ঘটেছিল পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই বীরের। আমরুত প্রকল্পের জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে স্মারকলিপি প্রদান শহর ব্লক কংগ্রেস কমিটির। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজ AMD দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সেই স্মারকলিপিতে বলা হয়েছে, জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আমরুত প্রকল্পের জল এখনো সাধারণ মানুষ পায়নি। আর এই আমরুত প্রকল্পের জল এখনো প্রত্যেকটি ওয়ার্ডের বাসিন্দারা কেন পায়নি সেই বিষয়েও এক্সিকিউটিভ অফিসারের কাছে জানতে চাওয়া হয়। পাশাপাশি এই প্রকল্পের দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা হোক। পুনর্বিবেচনা করুন এবং আমরুত প্রকল্পের জল দেওয়ার কাজ এগিয়ে নিয়ে যান। এবং পাশাপাশি আমরা বলছি যে ওনার মুখ থেকে একটা শব্দ শুনতে পাওয়া যায়নি যে প্রকল্প 2023 সালে সম্পূর্ণ হওয়ার কথা ছিল, 2026-এ দাঁড়িয়েও আমরা সেই প্রকল্প শেষ করতে পারিনি। এর জন্য দায়ী কে, তার জন্য কবে তদন্ত হবে এবং যারা দোষী তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে, একটা কথাও উনি বলেননি। উনি ওখানে দাঁড়িয়ে একটা কথা বলে গিয়েছিলেন, আমাদের 3 নম্বর পয়েন্টে আছে, যে একটি এজেন্সিকে আমরা ব্ল্যাক লিস্টেড করলাম। একটি এজেন্সি যদি এই সমস্ত ঘটনার জন্য দায়ী হয়, তাহলে এই দপ্তরে অর্থাৎ MED দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা যারা সেই এজেন্সির সঙ্গে যুক্ত ছিল তারা কি কোনোভাবেই দায়ী নয়? তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, আজকে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছিল। মানুষ অনেক আশা ভরসা করে একটা রাজনৈতিক দলকে সরকারে এনেছে, কিন্তু সেই সরকারটা যেভাবে কাজ করা উচিত সেভাবে করছে না এবং সেই রাজনৈতিক দলটাও নিজেদের বিজেপির বদলে বিজেমূল করে ফেলছে। তার জন্য যত বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি যে আমরুত প্রকল্পের জল প্রতিটা ঘরে ঘরে খুব দ্রুত পৌঁছে দিতে হবে, কারণ মানুষের রায় কিন্তু সে কথা বলছে। মানুষ আগের গভর্নমেন্টকে বিশ্বাস করতে পারেনি, তাই নতুন গভর্নমেন্টকে নিয়ে এসছে। নতুন গভর্নমেন্ট যদি বিভিন্নভাবে তালবাহানা করে, আগে ভেরিফিকেশন হবে পরে জল দেওয়া হবে, আগে অমুকটা হবে পরে জল দেওয়া হবে, এরকমটা চলবে না। আমরা খুব স্পষ্ট করে বলছি যে এই প্রকল্পের তদন্ত আপনি আপনার মতন করে চালান, আমরা সঙ্গে আছি।
আমরা বিরোধীরা আপনাকে যত রকমভাবে সহযোগিতা করার করব, কিন্তু তাই বলে আমরা হাউস টু হাউস যে কানেকশন দেওয়ার কাজ সেটা বন্ধ রাখতে দেব না। আমরা অত্যন্ত বিনীতভাবে মাননীয়া মন্ত্রী মহাশয়কে আজকে চিঠির মাধ্যমে জানালাম, আপনি আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করে অমৃত প্রকল্পের জল যতটা সম্ভব প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, না হলে আগামী দিনে আমরা এমএডি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করব এবং আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি পালন করব। আচ্ছা, কার তরফে এসেছিলেন আপনারা? আমরা শহর ব্লক কংগ্রেস কমিটির তরফ থেকে এসেছি। নাগরিক সমস্যার সমাধানের আশ্বাস পৌরসভার চেয়ারম্যানের। গত রবিবার 22শে নভেম্বর পৌর কংগ্রেস কমিটির উদ্যোগে মাসকালীবাড়ি এলাকায় পথ অবরোধ করেছিল এলাকার বাসিন্দারা। দাবি জল ও রাস্তা সহ বিভিন্ন সমস্যার সমাধানের। সেই দিনের আশ্বাসে আজ জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যানের সাথে নাগরিকরা দেখা করেন। আজ অর্থাৎ মঙ্গলবার পৌরসভার চেয়ারম্যান সেই সমস্ত মানুষদের সাথে কথা বলেন এবং তিনি আশ্বস্ত করেন জলের ও রাস্তাঘাট সহ অন্যান্য সমস্যা 7 দিনের মধ্যে সমাধান করতে হবে। এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান বলেন, 22 নম্বর ওয়ার্ডে জলের যে সমস্যা আছে 7 দিনের মধ্যেই সমাধান করার চেষ্টা করা হবে। পাশাপাশি রাস্তাঘাটের বিষয়েও রাজ্য সরকার ফান্ড এলেই কাজ শুরু করবে। পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পিনাকি সেনগুপ্ত বলেন, আগামী 7 দিনের মধ্যে এই সমস্ত কাজের সমাধান না হলে বাধ্য হয়ে তারা অন্য পথ অবলম্বন করবেন। সেই সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে চেয়ারম্যানের সাথে। এমনকি সেই এলাকার জল নিয়ে এসে সেটা টেস্টও করে দেখানো হয়েছে আয়রনের পরিমাণ কতটা। 7 দিনের মধ্যে উনি সমস্যার সমাধান করবেন বলেছেন। রাস্তাঘাট যেগুলি নতুন হয়েছে সেগুলি ভেঙে যাচ্ছে, পুরনোগুলি তো আরও খারাপ অবস্থা, যেগুলি ভাঙা। তা ওনার বক্তব্য যে রাজ্য সরকার কোনো সহযোগিতা করছেন না বলে রাস্তাঘাটগুলি নতুন করে করা যাচ্ছে না, বা যেগুলি ভেঙেছে সেগুলি ঠিক করা যাচ্ছে না। তার মানে রাজ্য সরকারের অসহযোগিতায় জলপাইগুড়ির উন্নয়ন, পৌর এলাকার উন্নয়নটা স্তব্ধ হয়ে আছে। এটাই উনি বোধহয় বোঝাতে চাইলেন। আমি জানি না এর মানেটা কি। উনি একটা মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছেন, উনি বার্ধক্য ভাতা পান না 4 বছর, বারবার এসেছেন গিয়েছেন, ওনাকে মৃত দেখানো তালিকাতে। এতে এসআইআরের মতন অবস্থা, বার্ধক্য ভাতার তালিকায় উনি মৃত, এটা দেখানো আর কি। আমরা যে বলি যে পৌরসভাটা প্রচণ্ড অপদার্থ এবং অকর্মণ্য পৌরসভা, এবং 140 বছরে এরকম পৌরসভা আসেনি, এতটা অপদার্থ পৌরসভা আসেনি। আমরা যে বলি তার জ্বলন্ত প্রমাণটা হচ্ছে এই ভদ্রলোক, যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, অথচ তালিকাতে ওনাকে মৃত দেখানো হচ্ছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে ওনার সাথে আলোচনা হয়েছে। আমরা আশা করব যে উনি প্রতিনিধি দলকে যেভাবে আশ্বস্ত করেছেন সেইভাবে কাজগুলি করবেন। সন্ধ্যাবেলা যাবেন মাসকলাই বাড়িতে, দিনের বেলা 3-4টে মরা পড়ানো হয়ে গেলে সন্ধ্যাবেলা আপনি বসতে পারবেন না। ওখানে শ্মশানের এতটাই দুর্গন্ধ, আপনি 1 কাপ চা 1 গ্লাস জল খেতে পারবেন না ওখানটায়। সেই বিষয়টাও তুলে ধরা হয়েছে। সার্বিকভাবে 22 নম্বর ওয়ার্ডের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট ভীষণভাবে মার খাচ্ছে, পরিষেবা ভীষণভাবে ব্যাহত। এখানে মাঝে মাঝে পুরো প্রতিনিধিকেও ভোটের রেজাল্টের পরে আর মানুষ দেখতে পায়নি। এই অবস্থার মধ্য দিয়ে চলছে। এগুলি যদি চলতে থাকে, এবং উনি যে 7 দিন সময় নিলেন যে উনি ব্যাপারগুলিকে দেখবেন বা তদন্ত করে দেখবেন বা খুঁজে দেখবেন কি হচ্ছে না হচ্ছে, যদি 7 দিনের মধ্যে না হয় আমরা আবার রাস্তায় নামবো মাসকলাই বাড়িতে। তাতেও যদি না হয় তাহলে প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হব। আজকে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির এক্স ভাইস চেয়ারম্যান পিনাকি সেনগুপ্ত আমাকে আগেও ফোন করেছিলেন। ওনারা একটা পথ অবরোধ করেছিলেন, ওদের কিছু ডিমান্ড নিয়ে উনি 15 তারিখ চিঠি দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে আজকে নাগরিকরা 22 নম্বরে এসেছেন। ওনাদের দীর্ঘক্ষণ ওনাদের কথা শুনলাম। যেটা বিষয় সেটা হচ্ছে যে ওনারা লিখিত আকারে যেটা বলেছেন সেটা হচ্ছে পবিত্রনগরে জলের সমস্যা, এবং জলের সমস্যা যেটা পবিত্রনগরে রয়েছে সেটা বলে না, কাজটা গন্ধ আছে জলে এবং আয়রন আছে। এটা আমি আমাদের ইঞ্জিনিয়ারিং দপ্তর, জল দপ্তরকে বলছি যে এটা ওয়াশ করে দেওয়ার জন্য। সেকেন্ডলি হচ্ছে যে ওনাদের পেভার ব্লকের রাস্তা হয়েছিল, সেখানে জলের খোঁড়ার জন্য আমি যে ওনাদের ছবিটা দেখলে তাদের বুঝলাম যে জলের পাইপলাইন কোথাও অবস্ট্রাকশন হয়েছে, সেটা খোঁড়ার জন্য ওখানে পেভার ব্লকগুলো সরেছে। বা রাস্তার কোথাও দেখা যাচ্ছে যে একটু পাইপলাইন বসার জন্য সেখানে ফাটলের মতো রয়েছে। সেগুলো যত দ্রুত সম্ভব, কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে রাজ্য সরকারের নির্দেশে সমস্ত ঠিকাদারের পেমেন্ট বন্ধ আছে। তার ফলে কাউকে যদি আমি কাজ করতে বলি তাহলে তাকে পেমেন্টটা দিতে হবে। নতুন রাজ্য সরকার হয়েছে এবং রাজ্য সরকার যখনই আমাদের পেমেন্টের অর্ডার দেবেন তখনই আমরা সেই কাজ শুরু করতে পারি। আর তৃতীয়ত হচ্ছে যে ওনাদের আলোচনা সাপেক্ষে ওনারা বললেন সেটা হচ্ছে যে কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যখন কাউন্সিলরকে ফোন করলাম এবং আজকে ফোন ধরেন, নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত ছিলেন, আমি কাউন্সিলরের সাথে কথা বলবো যাতে কাউন্সিলর পৌর পরিষেবা সঠিকভাবে রাখে। আর একটা বাঁধের কথা ওরা বলছেন যে অনুকূল মন্দিরের পিছনে হচ্ছে, এটা জল মিউনিসিপ্যালিটি করছে না।
মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টের মানে মিউনিসিপ্যাল ডিপার্টমেন্টের মধ্যে নয়, সেটাও আমি খতিয়ে দেখলাম এবং সর্বোপরি ওনাদের সমস্ত আবেদন মন দিয়ে শোনা হলো এবং যথোপযুক্ত উপায় তা আগামী দিনে সেটা সমাধান করা হবে এই বিষয়ে তাদেরকে আমি আশ্বস্ত করেছি। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকায় একটি গুরুতর দুর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে জখম হলেন অন্তত 5 জন গ্রামবাসী। তাদের মধ্যে আলিয়াস রহমান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে হাই টেনশন বিদ্যুৎ লাইনের পাশ থেকে বাঁশ কাটার কাজ চলছিল। সেই সময় আচমকাই বিপত্তি ঘটে। অভিযোগ, কাজ চলাকালীন হাই টেনশন তারের সংস্পর্শে এসে শর্ট সার্কিট হয় এবং প্রায় 500 মিটার এলাকা জুড়ে একাধিক বাড়িতে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি শর্ট সার্কিটের ঘটনা ঘটে। ঘটনাস্থলে তখন বৃষ্টি হচ্ছিল, ফলে অধিকাংশ মানুষ ঘরের মধ্যেই ছিলেন। হঠাৎ বিদ্যুৎ সংযোগে গোলযোগ দেখা দেওয়ায় 5 জন গ্রামবাসী বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে বাড়ির উপর পড়ে। স্থানীয়দের দাবি, একটি বাড়ির একাংশ পুড়ে যায় এবং একাধিক বিদ্যুৎ মিটারও পুড়ে নষ্ট হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, কোনো রকম পর্যাপ্ত সতর্কতা ছাড়াই পাওয়ার গ্রিডের কর্মীরা কাজ করছিলেন। দুর্ঘটনার পর কর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান বলেও অভিযোগ উঠেছে। যদিও তাদের মধ্যেও আহত হওয়ার কথা জানিয়েছেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী, বিনাপানি সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অবহেলা ও নিরাপত্তার অভাবের কারণে এই দুর্ঘটনা। এখানে অনেক লোক ছিল, তারা আপন আপন কাজ করতেছিল, বাড়িতে ছিল বৃষ্টিতে। এই সময় ওই বিভ্রান্তি ঘটে ওই হাই ভোল্টেজ 11,000 লাইনটা, এবং ওখানে বিভ্রান্ত হয়ে ওখানকার তার ছিঁড়েছে না কি হয়েছে সেইটা নিয়ে সমস্ত এলাকাটায় বিদ্যুৎ ছড়িয়ে যায় এবং এখানকার মিটারগুলো নষ্ট হয়। 5 জন আহত হয়। একজনের অবস্থা খুব আশঙ্কাজনক, মেডিকেল কলেজে নিয়ে গেছে। এই অবস্থায় এখন কি হবে বলা যাচ্ছে না। মানুষরা খুব আতঙ্কে আছে, তারগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিঁড়ে নানানভাবে পড়ে আছে। এখানে কিভাবে কাজ হবে, কিভাবে হবে বিদ্যুৎ, এখন কি অবস্থায় আছে আমরা খুব আশঙ্কায় আছি। এবং এই গ্রামের সমস্ত লোকজন জড়ো হয়েছে। এখন আমরা ভয় পাচ্ছি যে কখন কি আবারও ঘটতে পারে, যেহেতু ওই ছিঁড়া অবস্থায় আছে। এখনও অবধি ওই 11,000 ভোল্টেজের ডিপার্টমেন্টের লোকজন, 11 লাখের ভোল্টেজের লোকজন এখনও অবধি আসেনি। তারা এসে পালিয়ে গেছে, তারাও আহত হয়েছে শুনলাম। প্রশাসন বাসগুলো কাটছিল, মূলত বাসগুলো কারা কাটছিল এখানে? বাসগুলো কেটেছে ওই 11,000 ভোল্টেজের ওই ডিপার্টমেন্টের লোকই কাটছিল। 11 লাখের ডিপার্টমেন্টের লোকই কাটছিল। ওদের ডিপার্টমেন্টের লোক কাটছে। কাজের লোকগুলো কোথায়? এই লোকগুলো সব সঙ্গে সঙ্গে ভাগিয়ে গেছে। ওদেরও 2-1 জন আহত হয়েছে, এটা খবর পেলাম। এই গ্রামে কতজন আহত হয়েছে? এই গ্রামে 5 জন আহত হয়েছে। পুরুষ মহিলা কতজন আছে? 1 জন মহিলা, 4 জন পুরুষ। তার মধ্যে আলিয়ার রহমান খুব সিরিয়াস অবস্থা, তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। সে আশঙ্কাজনক অবস্থায় আছে। এরকম কটা বাড়ি রয়েছে যেখানে ট্রান্সমিটারে? এখানে প্রায় 50টা ট্রান্সমিটার উড়ে গেছে। বাড়ির মিটার, আশেপাশের বাড়ির মিটারগুলো এটা উড়ে গেছে, তার ছিঁড়ে গেছে। আমরা এখন বিদ্যুৎহীন অবস্থায় এই অবস্থায় আছি। ঘটনাটা এখানে যে এই যে আমাদের হাই টেনশন বড় লাইনটা ওরা মেরামতের জন্য হয়তো আসছিল এখানে বাঁশ কাটার জন্য। তো ওদের ডিপার্টমেন্টের লোক বাঁশ কাটতেছিল, মনে হয় ওটা সফট আউট করে দিয়ে লিক করছে বা বাস্ট হওয়ার মতো হয়েছে। এখানে আশেপাশে যতগুলো বাড়ি ছিল সব তার ছিঁড়ে গেছে ইলেকট্রিকের, যে আমাদের কি বলে ওটা যেটা আমাদের ছোট লাইন, সে ছোট লাইনের খুঁটি অনেকগুলো থেকে তার ছিঁড়ে গেছে এবং যেটা বাড়ি বাড়ি মিটার লাগানো হয় মিটার, সেই মিটারগুলো মিনিমাম এখান থেকে 1/2 কিলোমিটার অবধি মানে মিটারগুলো বাস্ট হয়ে গেছে। আমার বাড়িটা এখানে থেকে অনেক দূর পাশে আছে, আমার বাড়িটাও মানে মিটার ওখানে আগুন ধরে গেছিলো, আমার মিটারটাও বাস্ট হয়ে গেছে। তো কতজন আহত কতজন হয়েছে এই ঘটনা? আহত এখানে 5 জন হয়েছে। 5 জনের মধ্যে একজন খুবই সিরিয়াস, এখন আমাকে মেডিকেল থেকে ফোন করলো, নাম হচ্ছে আলিয়ার রহমান। ওর মানে পুরো জ্বলে গেছে শরীরটা, পুরো শরীরটা জ্বলে। এক্ষুনি ফোন করলো আমাকে মেডিকেল থেকে যে ওকে আইসিইউর ব্যবস্থা করতে হবে। তো আমার একটাই অনুরোধ, যারা আহত হয়ে গেছে
এদের ফাটাফট ট্রিটমেন্টের ব্যবস্থাটা যাতে প্রশাসন করুক। আসছিল আমাদের এখানে রাজগঞ্জ থানা থেকে পুলিশ আসছিল, ওরা বলে গেল, ওখান থেকে নাম্বারও দিয়েছে মেডিকেলে ট্রিটমেন্ট করার জন্য পাঠাইছে মনে হয় পুলিশকে। তো আমার একটাই অনুরোধ, মানে গ্রামবাসীর পক্ষ থেকে আমার একটাই অনুরোধ হচ্ছে যে আলিয়ার রহমান খুব সিরিয়াস, খুব কন্ডিশন খারাপ আছে, ওর ভিতরটা মানে জ্বলে যাচ্ছে। আমাকে এক্ষুনি ফোন করলো, মেডিকেলে আছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছে। ওর ট্রিটমেন্টটা ফাটাফট যাতে মানে উন্নত করা যায়, এটা প্রশাসনের দিকে। এখানে গাফিলতি কি দেখছেন? এখানে এমনি কাজ করতে এলো, তারা কি সতর্ক ছিল না বিষয়টা নিয়ে? না, কিছু ছিল না। ওই তো ওখানে দেখলাম যে ডোর আছে আর আড়ি আছে, ডিপার্টমেন্টের লোক আসছিল। আমি শুনছি, আমি দেখিনি, ডিপার্টমেন্টেরও একজন লোক সিরিয়াস ছিল, ওরা কোথায় নিয়ে গেছে আমরা জানি। যে 5 জন আহত তার শেষ সময় তারা ঘরেই ছিলেন না? ঘরেই ছিল, ওদের তো বাড়িতে। অর্থাৎ গায়ের উপরে কি তার ছিঁড়ে পড়ে না কিভাবে আহতটা হয় কিভাবে? আর এখানে হয়েছিল কি আগুন জ্বলে গেছে, আমার বাড়ির সামনে আগুন। আচ্ছা, তার যে কোথায় কোথায় গেছে জানি না, আগুনের ঝালসা এসে লাগে গেছে। আচ্ছা, 5 জন কি একই বাড়ির নাকি? মানে ওরা চাচা ভাস্তা, পরিবার দুইটা, ওরা চাচা ভাস্তা, একই পরিবারের তিন। বাড়ি একটাই? বাড়ি একটাই, পাশাপাশি বাড়ি, কিন্তু এরা চাচা ভাস্তা, মানে পাশাপাশি বাড়ি। দেখলাম একটা বাড়ির রান্নাঘরও জ্বলে গেছে। হ্যাঁ, ওটা হচ্ছে ওর চাচার বাড়ি, আলিয়ারের চাচার বাড়ি। আচ্ছা, একদম লাগানো, 5 জন ওরা আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে জাকির হোসেন। এই জায়গাটা কি নাম আছে? এটা হচ্ছে পশ্চিম বালাবাড়ি, আমার বাড়ি হচ্ছে বানিয়াপাড়া, একদম লাগানো একটা গ্রামে। স্মার্ট মিটার লাগানোর প্রতিবাদে স্মারকলিপি প্রদান ডিভিশনাল কমিশনারকে। আজ অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডিভিশনাল কমিশনারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং সেই স্মারকলিপিতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফে সরকারি কর্মচারীদের বাড়িতে বাধ্যতামূলকভাবে স্মার্ট মিটার লাগানোর কাজ শুরু হবে আগামী জুলাই মাস থেকেই। আশঙ্কা করা হচ্ছে তারপর থেকেই সাধারণ মানুষের বাড়িতেও স্মার্ট মিটার বাধ্যতামূলকভাবে লাগানো হবে। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের বক্তব্য, এই মিটার লাগানোর ফলে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হবে, আর তাই ডিভিশনাল কমিশনারের কাছে স্মার্ট মিটার বাধ্যতামূলক লাগানোর প্রতিবাদে স্মারকলিপি প্রদান করা হয়। কোথায় গিয়েছিলেন এবং কি কারণে মূলত দাবি কি রয়েছে? অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে স্মার্ট মিটার ইনস্টলেশনের বিরুদ্ধে। যেভাবে আজকে স্মার্ট মিটার চালু করবার জন্য বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি। এবং আপনাদেরকে প্রসঙ্গত উল্লেখ করি যে গত 2 এপ্রিল লোকসভায় মাননীয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী ঘোষণা করেছেন স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়। এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী 2025 সনে যখন কিনা উনি বিরোধী দলনেতা ছিলেন, তখন উনি বিভিন্ন জনসভায় বক্তব্য রেখেছেন যে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, আপনাদের ইচ্ছে হয় লাগাবেন, আর যদি আপনাদের ইচ্ছে না হয় না লাগাতে পারেন। এবং সেক্ষেত্রে এই এজেন্সির লোকেরা যদি জবরদস্তি আপনাদের বাড়িতে স্মার্ট মিটার লাগাতে আসে, খাট ধাক্কা দিয়ে বের করে দেবেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, উদ্বেগের বিষয়, বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী 1 জুলাই থেকে সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স এদের বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলকভাবে লাগাতে হবে। যদি এটা অত্যন্ত আইন বিরোধী, এটা শুধুমাত্র সরকার একটা স্কিম, RDSS স্কিমের মাধ্যমে এটা করা হচ্ছে। স্কিম কখনোই বাধ্যতামূলক হতে পারে না। ফলে আমরা সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের কাছে আবেদন করছি, এই জনস্বার্থ বিরোধী, জনসাধারণের পকেট কাটবার যন্ত্র এই স্মার্ট মিটার, প্রিপেড স্মার্ট মিটার, তার সঙ্গে TOD সিস্টেমের বিলিং, ডাইনামিক প্রাইসিং এগুলি চালু করবে, যার দ্বারা বিদ্যুতের দাম বহুগুণ বেড়ে যাবে। তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবার জন্য সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের কাছে আমরা আবেদন জানাচ্ছি। এই উদ্দেশ্যেই আজকে সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করছি আমরা। আজকে এরপরে তো পরবর্তীকালে সাধারণ মানুষের বাড়িতেও লাগানোর একটা পরিকল্পনা হয়ে যাবে মনে হয়, কি মনে করছেন আপনারা? তো গভর্নমেন্ট চেষ্টা করবে, আমরা রেজিস্ট করব। এবং ইতিমধ্যেই যে ভারতবর্ষে যে সমস্ত জায়গায় স্মার্ট মিটার লাগানো হয়েছে সেখানকার বিদ্যুৎ গ্রাহকদের অভিজ্ঞতা কিন্তু অত্যন্ত খারাপ, এবং অনেক জায়গাতে এর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। এবং বিভিন্ন রাজ্য সরকার ঘোষণা করেছে, যেমন কিছুদিন আগে উত্তরপ্রদেশের পাওয়ার মিনিস্টার তিনি ঘোষণা করেছেন এই গ্রাহকদের বিক্ষোভের সামনে দাঁড়িয়ে যে এখন আর নতুন করে স্মার্ট মিটার লাগানো হবে না। হ্যাঁ, আপনার নাম এখন? অমল রায়, আমি অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারি। বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরি, নগদ টাকা সহ কাঁসার বাসন উধাও।
ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংরাবান্ধা গ্রামে বাড়ি ফাঁকা পেয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক কিরণবালা রায় প্রায় 1.5 মাস আগে অসুস্থ বাবাকে দেখতে বাড়ির বাইরে যান। গত শনিবার তার স্বামী শিলিগুড়ি থেকে বাড়িতে গিয়েছিলেন। এরপর বাড়িতে এসে মূল দরজা খুলতেই দেখতে পান ঘরের ভেতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। তখনই তাদের সন্দেহ হয় যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। কিরণবালা রায় জানান, বাড়ির পেছন দিকের টিন কেটে এবং দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা ঘরে প্রবেশ করে। ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করার পাশাপাশি বিয়ের সময় পাওয়া মূল্যবান কাঁসার বাসনপত্র এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। ঘটনার খবর দেওয়া হয়েছে নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চুরির সঙ্গে কারা জড়িত এবং কি পরিমাণ সম্পত্তি খোয়া গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আর এগুলো সব ভাঙছে। এখানে জলের ফ্লাস ছিল 2টা বড়, নিয়ে গেছে। ফাইবারের একটা ইয়ে ছিল, এটাও নিয়ে গেছে। তারপরে এইটা ভাঙছে, কিনতে পারেনি। এটা ভাঙছে, কিনতে পারেনি। বাড়িতে 1.5 মাস থেকে ছিলাম, বাবা অসুস্থ। তারপরে আমার হাজব্যান্ড শনিবারে গেছিলো সন্ধ্যার দিকে বাবাকে দেখতে, তো রাতটা ছিল ওখানে। তারপরে কালকে বিকেল দিকে বাড়িতে আসছিলো, এসে দেখে মানে পিছনে বাড়া কেটে বাথরুম ওই সাইডে ঢুকে, তারপরে এখানে ঘরে তালা কেটে ঘরে ঢুকছে, সব শোকেস টুকেস ভেঙে টেঙে সব ইয়ে করে নিয়ে চলে গেছিলো। তো 12টা কাঁসার থালা, আর 14টা কাঁসার বাটি, আর 8টা কাঁসার গ্লাস, আর জলের ফ্লাস নিয়ে গেছে 2টো। তারপরে ফাইবারের কিছু জিনিস নিয়ে গেছে, আর কাঁসার 2টো চামচ নিয়ে গেছে। তখন পরে আবার দেখি ওই ঘর থেকে একটা আবার নিয়ে গেছে কাঁসার থালা। তো টোটাল 13টা থালা নিয়ে গেছে। আর খাট টাট সবগুলো ভেঙে ভেঙে করে গেছে, কিছু নিতে পারিনি ওগুলো। আর বিছনা থেকে 2,500 টাকা নিয়ে গেছে। তো সব মিলিয়ে কত টাকার জিনিস হতে পারে যেগুলো কাঁসার জিনিস ছিল যেগুলো? এখন তো কেমন কাঁসার দাম, কিন্তু এক একটা থালা তো মনে করো একটা থালা শুধু আছে আমার, সেটার 4.5 থেকে বেশি হবে। তারপরে এগুলো সব বিয়ের থালাগুলো, তো কত হতে পারে ওটা এখন আন্দাজ করে কী করে আর বলবো। আচ্ছা, কাঁসার থালা, গ্লাস, বাটি। পুলিশকে জানিয়েছিলেন বিষয়টা? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আসছিল, জানিয়েছি। আর 2টো ঘটি নিয়ে গেছে কাঁসার। আচ্ছা, মাঝে মধ্যে কি চুরি হয় না এই প্রথম? না, আমাদের বাড়িতে এটা প্রথম। আমার 2008-এ বিয়ে হয়েছে, 2009-এ আমার এটা বাড়ি করা, তো কোনো কিছু জিনিস চুরি হয়নি। আচ্ছা, এই এলাকায় কি কোনো চুরি ঘটনা ঘটে মাঝে মধ্যে? হ্যাঁ, এলাকা তো ঘটে চুরি ঘটনা ঘটে, কিন্তু আমাদের বাড়িতে কোনো ঘটে। কিন্তু আমার তো ফাঁকা বাড়ি, পাড়ায় আমি বাড়ির ঘর থেকে কিন্তু বাবার বাড়িতে থাকি, ছেলে থাকে ওখানে আমার। তারপরে বাইরে গিয়ে থেকে আসলাম 12 দিন 12 দিন। অসুস্থ বাবা মাকে দেখতে গেছিলেন? বাবা অসুস্থ, আমি 1.5 মাস থেকে বাবা বাড়িতে আছি। তো মাঝখানে আমি একবার আসলাম বাড়িতে 1.5 মাসের মধ্যে। আর কালকে এই পরশুতে আমার হাজবেন্ড গেছিলো, তারপরে কালকে আসছে, এসে দেখি অবস্থা আছে। তারপরে বিড়ি খেয়েছিল, এখানে একটা বিড়ি ছিল, ওখানে বিড়ি ছিল। কি নাম আপনার? আমার নাম কিরণবালা রায়। এই জায়গাটার কি নাম আছে? চ্যাংরাবান্ধা। নেওড়া নদীর ভাঙনে আতঙ্ক, বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। মেটেলি ব্লকের নেওড়া নদীর ভাঙনের জেরে বিপদের মুখে পড়েছে মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বাটাইগোল বস্তি ও নদীর ধারে থাকা একটি টুরিস্ট লজ। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে পাহাড়ি নদী নেওড়ার জলস্তর বেড়ে যাওয়ায় নদী ভাঙনের তীব্র আকার নিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু আবাদি জমি নদী গর্ভে তলিয়ে গেছে। কয়েক বছর আগে নদীর পাড়ে তৈরি হওয়া একটি টুরিস্ট লজের সীমানা প্রাচীর ও সাইনবোর্ড ভেঙে নদীতে বিলীন হয়েছে। লজের ভবনও এখনো ভাঙনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত বছরের অক্টোবরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ এখনো মেরামত করা হয়নি। ফলে বর্ষার শুরুতেই পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গ্রামবাসীদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বাড়িঘরও নদী গর্ভে তলিয়ে যেতে পারে। তাই অবিলম্বে নদী বাঁধ নির্মাণ ও ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পুরো একদম ঝর্ণা হচ্ছে, তো বান পুরো ভেঙে চলে যাচ্ছে। তো আপনারা আগে যে সরকার ছিল সেই সরকার তো এখন নেই, এখন তো নতুন সরকার হয়েছে। তো নতুন সরকার এখন কি ব্যবস্থা করতেছে সেটা একটু করে দিলে ভালো হয়। আর আমরা তো আজকে সারা রাত এইখানের মানুষ সবাই ঘুমাই নাই, সবাই জেগেছিল। তো তার এখানে একটা ব্যবস্থা করতে হবে, না হলে তো পশুর যতগুলা বাড়ি আছে সব এগুলা বরবাদ হয়ে যাবে। আর এখন মানুষ ঘুমাইতেও পারতেছে না। আজকে এখন রাত থাকে তো মানুষকে জেগে থাকতে হবে। যত যে ঝর্ণা হচ্ছে এই ঝর্ণার তো মানুষ তো ঘুমা টুমা সব বন্ধ হয়ে যাবে।
তো এটার জন্য আপনারা কি ব্যবস্থা করতেছেন আমাদের এখানে আসে করে দেন। আপনার নাম এবং এই এলাকাটার নাম কি? এইটা বাটাইদোল বস্তি নেওড়া মাইঝালি। আপনার নাম? আমার নাম নূরজাহান খাতুন। এটা সারা রাত থেকে ঘুমায় নেই, অর্থাৎ হইলো আগে সামনের বার যে বন্যাটা হয়েছিল, হওয়ার পরে সরকার বলেছিল যে এখানে ইরিগেশন বাঁধ রয়েছে, তো এই জায়গায় শিগগিরই কাজ হবে। তো যাই হোক, ওনারা যেরকম ছোট ছোট ওয়াল দিয়ে এবারকার মতো করে গেছে, ওনারা আরগুলো দিয়েছে, ওনারা আশ্বাস দিয়েছে যে এবার 8 মাসের মধ্যে হয়ে যাবে, মানে শীতকালের মধ্যে। তো দেখা গেল তো শীতকাল তো পার হয়ে গেল, তারপরে এই ছোটো যেগুলা আরগুলো দিয়েছে এগুলো তো সম্পূর্ণ ভেসে নিয়ে গেছে, তারপর আবার জমি ক্ষতি করেছে। তো সারা রাত তো আমরা এই নদীর পাড়েই ছিলাম, অনেক পাবলিক জমা হয়েছে এখানে। তো যাই হোক, যাতে নতুন সরকার, যেটা পুরনো সরকার ছিল সে করে গিয়েছিল, এখন নতুন সরকার এসেছে, যদি ওনারা আমাদেরকে দেখেন, এখানে এসে বিডিও সাহেব এসে দেখেন, তাহলে খুবই ভালো হয়। আমরা খুব পরিস্থিতির মধ্যে রয়েছি, এই আর কি। সেগুলো তো গতবারে ছেড়ে দেখে গিয়েছিলেন সরকার, রীতিমতন ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন, অনেকেই এসেছিলেন বিডিও অফিস থেকে, কিন্তু আমাদের শুধু আশ্বাসে দিয়েছে, আর কিছু না, এই আর কি। কি এখন কি এই বাঁধ যদি না হয় তাহলে কতটা বিপদের মুখে থাকবে সাধারণ এলাকার মানুষ? যদি আজকালকার মধ্যে যদি কোনো একটা সরকার না করে, তাহলে তো আমাদের এখানে থাকাই মুশকিল হয়ে যাবে। পাশেই বাড়ি, এই যে সামনে দেখতেছেন বাড়ি, হ্যাঁ, রিসোর্ট দেখতেছেন, আমাদের নদীর পাড়ের বাড়ি। তো আমরা যাই হোক, আমাদের কি করতে করণীয় আছে আমাদের বলেন, আমরা সেই জায়গার মধ্যে হয়তো দরখাস্ত বা মাস পিটিশন আমরা করব। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। মমতা তৃণমূল ভেঙে খান খান।
জলপাইগুড়িতে এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন হচ্ছে যদু বংশের সেই মসুল পরবের মতো। মসুল পরবে যেভাবে যদু বংশ শেষ হয়ে গিয়েছিল, তৃণমূল কংগ্রেসও সেইভাবে শেষ হয়ে যাচ্ছে এবং যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে দাদাগিরি বা নেতাগিরি করে এসেছেন, পুরনো লোকেদের ওপরে যে নানা রকম অত্যাচার করেছেন, তাদেরকে অপমান করার কাজ করে গেছেন, তারা সুযোগ পেয়ে সেই সমস্ত কিছুর প্রতিশোধ নিচ্ছেন। সেই কারণে অভিষেককে এখন কর্মফল ভোগ করতে হবে। কর্মফল ভোগ করছে তৃণমূল, মমতা, অভিষেক। সত্যব্রত তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়, আর ভাইস চেয়ারম্যান হচ্ছে ববি, অরূপ বিশ্বাস আর রথিন। মমতা তৃণমূল ভেঙে খান। দেখুন, এখন তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে যদুবংশের সেই মুসল পর্বের মতো। মুসল পর্বে যেভাবে যদুবংশ শেষ হয়ে গেছিল, তৃণমূল কংগ্রেসও সেইভাবে শেষ হয়ে যাচ্ছে এবং যাবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে দাদাগিরি, নেতাগিরি করে এসছেন, পুরনো লোকেদেরকে তাদের উপরে প্রেশার দেওয়া, তাদেরকে নানারকমভাবে অত্যাচার করা, তাদেরকে অপমান করার কাজ করতেন, এখন তারা সুযোগ পেয়ে তার প্রতিশোধ নিচ্ছে। তো সেই জন্য কর্মের ফল এই যুগ এখানেই ভোগ করতে হবে, মানে কর্মফলের ভোগ করছে। 2026 সালের রাজ্য বাজেটে চা শিল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে, যাকে ঘিরে যথেষ্ট আশাবাদী হয়ে উঠেছেন এই অঞ্চলের চা চাষি ও শ্রমিকেরা। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, বাজেটে ঘোষিত পদক্ষেপগুলি চা শিল্পের জন্য অত্যন্ত ইতিবাচক ও গ্রহণযোগ্য। বিশেষ করে চা শ্রমিকদের কল্যাণ ও জীবিকা সুরক্ষায় প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালুর প্রস্তাবকে তিনি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়াও শিলিগুড়িতে 100 কোটি টাকা ব্যয়ে একটি কমন প্রসেসিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ক্ষুদ্র চা চাষীদের উৎপাদন ও বিপণনে বড় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের চা বাগান এলাকায় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, চা পর্যটন এবং সংশ্লিষ্ট ব্যবসার প্রসারের লক্ষ্যে বাগানের জমির বাণিজ্যিক ব্যবহারের সীমা কমিয়ে 15% নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে চা শ্রমিক ও সংশ্লিষ্ট মহল। সব মিলিয়ে এবারের বাজেট উত্তরবঙ্গ চা শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মত সংশ্লিষ্টদের। আজকের রাজ্য বাজেটে মাননীয় অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত উত্তরবঙ্গের চা শিল্পের জন্য দুটি খুব গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। একটা হচ্ছে চা, আমাদের যে পর্যটন নীতি ছিল গত সরকারের, সেখানে ছিল 30% জমি ইউটিলাইজ করা যাবে, সেখানে 15% করা হয়েছে। এর ফলে কিন্তু শ্রমিক মহলে একটা খুব আশঙ্কা ছিল যে বাগান উঠিয়ে সেখানে চা পর্যটন হবে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে চা পর্যটন কখনো চা শিল্পের বিকল্প হতে পারে না। হয়তো একটা এক্সট্রা মানি সেখানে হতে পারে, জেনারেট হতে পারে, এবং এটাকে আমরা খুব ভালো মতো ওয়েলকাম করছি যে এই ধরনের যাতে বাইরের লোকরা এসে চা বাগানে তাদের ব্যবসা বিস্তৃতি করতে না পারে, এটা উত্তরবঙ্গের চা শিল্পের জন্য একটা মঙ্গল ঘটনা। দ্বিতীয়ত 314 কোটি টাকার যে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন কেন্দ্র যে যোজনা, সেটাও কাজ শুরু হবে এবং উত্তরবঙ্গের প্রায় 6 লক্ষ শ্রমিক যারা আছে, বিশেষ করে মহিলা এবং তাদের ডিপেন্ডেন্ট, তারা এটাতে স্বাস্থ্য, পরিকাঠামোগত এবং শিক্ষার বিষয়ে তারা আর্থিকভাবে লাভবান হবেন এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারেও তাদের অনেক কাজ করা হবে। এছাড়াও বলা হয়েছে যে তিস্তা ব্যারেজ এলাকাতে প্রায় PMKSY প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার যে মাধ্যমে 1000 কোটি টাকা খরচা করা হবে তিস্তা প্রকল্প। আপনারা জানেন যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়িতে বিস্তৃতভাবে ছোট চা বাগান তিস্তা অববাহিকা এলাকায় গড়ে উঠেছে, তারাও সেটার উপকার পাবে বলে আশা করছি। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন রকম পরিকাঠামোগত যে সুযোগ সুবিধাগুলো ঘোষণা করা হয়েছে, তার পক্ষে উত্তরবঙ্গবাসী হিসাবে আমরা উপকৃত হবে বলে আশা করছি। এবং অনেক দিন পরে দেখতে পেলাম যে উত্তরবঙ্গ কেন্দ্রিক একটা ভালো বাজেট তৈরি হয়েছে, যেখানে উত্তরবঙ্গের সার্বিক মানুষ কিন্তু ব্যাপকভাবে উপকৃত হবে। সরকারি হাসপাতালে রোগীদের বরাদ্দ খাবার বাড়ল, তাতেই খুশি আত্মীয় সহ সাধারণ মানুষ। সরকারি হাসপাতালগুলিতে ভর্তি থাকা রোগীদের খাবারের দৈনিক বরাদ্দ 56 টাকা 64 পয়সা থেকে বাড়িয়ে 110 টাকা করা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রোগীর আত্মীয় এবং সাধারণ মানুষ। তাদের মতে এতদিন কম বরাদ্দের কারণে রোগীদের জন্য মানসম্মত ও পুষ্টিকর খাবার সরবরাহের সমস্যা হতো। নতুন বরাদ্দের ফলে খাবারের গুণগত মান বাড়বে এবং রোগীরা আরও পুষ্টিকর খাদ্য পাবেন বলে আশা প্রকাশ করেছেন
তারা। সরকারের এই উদ্যোগকে রোগী পরিষেবার মানোন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সাধারণ মানুষ। এটা ভালো, কেননা সবারই একটা সুবিধা এটা নিয়ে চলতে পারবে। কেননা খাবারের বিষয় নিয়ে যখন হাসপাতালে আসলে অনেক সময় অনেক টাইম লাগে, হয়তো সকালবেলা না খেয়েই চলে আসছে, আবার খাওয়া দাওয়া করতে আবার যেতে হবে, অল্প টাকার মধ্যে এখানেই সেই জিনিসটা হয়ে যাবে। এই উদ্যোগটা খুব ভালো, আমি এই উদ্যোগটাকে সমর্থন করি। এতে কি রোগীরা ভালো খাবার পাবে? হ্যাঁ, অবশ্যই ভালো খাবার, রুগীদের খাবার তো ভালো হওয়াই উচিত, তারা তো ভালোই পাবে। আমার নাম মানস চন্দ্র দাস। এটাকে স্বাগত জানাবো যে আগের থেকে মানটা খুব ভালো হবে, কোয়ালিটিটা খুব ভালো হবে। আর যেহেতু সরকার এটা বাড়িয়েছে, যারা এইটা সাপ্লাই দেয় বা যারা এটা করে তাদেরও এটা চিন্তা করতে হবে যে এখন যখন রেটটা বেড়েছে, রান্নাটাও যেন কোয়ালিটিটা খুব ভালো হয়, সুস্বাদু হয় আর প্রোটিনযুক্ত হয় এবং সেই খাওয়াটা যেন একটা উচ্চ মানের হয়। আগে 65 টাকা ছিল, এখন 100 কত টাকা করেছে, আমি ঠিক এখনো যাই হোক 100 কত টাকা করেছে, বেড়েছে, অর্থাৎ বেড়েছে টাকাটা। হ্যাঁ, উন্নত হওয়া উচিত এবং আশা করি হবে। রাজ্য বাজেটে সিভিল ডিফেন্সের কর্মীদের বেতন বৃদ্ধি ও মাসে 20 দিনের কাজ সুনিশ্চিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের বাজেটকে শুভেচ্ছা জানিয়ে জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করল ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন। গতকাল সাংবাদিক বৈঠকে অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ বসাক জানালেন, আমরা সিভিল ডিফেন্সের বিভিন্ন সমস্যা তুলে ধরে 2021 থেকে আন্দোলন করে যাচ্ছি, গ্রেপ্তারও হতে হয়েছে, তারপরেও আমাদের কাজের নিশ্চয়তার জায়গা তৈরি হয়নি। 2007 সালে বামফ্রন্ট সরকারের আমলে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেখানে মাসে 1 থেকে 14 দিন কাজ করার পর আবার 14 দিন বাদে কাজ দেওয়া হতো সিভিল ডিফেন্স কর্মীদের। তৃণমূল সরকারের আমলে কাজের ক্ষেত্রে স্বজন পোষণ চলত, এটা যেন বন্ধ হয়, এই দাবি জানাতে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। 2000 টাকা বেতন বৃদ্ধি ও মাসে 20 দিনের কাজের নিশ্চয়তা করা হচ্ছে, এতে আমরা খুশি ও চিরকৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে। নবান্নের দোরগোড়ায় আমাদের যে ধর্ণা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে মাননীয় বিরোধী দলনেতা তৎকালীন আজকে বর্তমানে মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মঞ্চে এসেছিল এবং আমাদের কথা দিয়েছিল যে আমি যদি সরকারের কোনো ভূমিকায় থাকি তাহলে সেই জায়গা থেকে আপনাদের যে দাবি রয়েছে সে দাবির যে সমস্যা, সে সমস্যার সমাধান হবে। তো আজকে আমরা দেখতে পেলাম যে বাজেট ঘোষণা হলো, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় যিনি আজকে বাজেট ঘোষণা করলেন, তাতে করে আমাদের 2000 টাকার বেতন বৃদ্ধি এবং 14 দিনের যে কাজ, সেই 14 দিনের জায়গায় আজকে আমাদের 20 দিনের কাজটা হতে চলছে। এটা এখন ফাইন্যান্স অর্ডারের আমরা শুধু অপেক্ষায় রয়েছি। তবে আমরা আশাবাদী যে সেন্ট্রাল প্রজেক্ট থেকে যে আবদা মিত্র স্কিমে যে ট্রেনিং করা হয়েছিল, স্পেশাল ট্রেনিং 10 দিন করা হয়েছিল, তাদের কিট থেকে শুরু করে সমস্ত রকম কিছু, আমরা আশা রাখছি আবদা মিত্র যারা রয়েছে তাদের জন্য যেন একটা কর্মনিশ্চয়তা জায়গা সেই জিওর মধ্যে করে তোলে। তবে আমরা এখনও বিভিন্ন ব্লকে, মহকুমায়, জেলায় আমাদের আধিকারিক যারা আছেন বা আমাদের যে স্পেশাল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি যারা ছিল, তাদের আমাদের সহযোগিতা করেছে বলে আজকে আমরা 14 দিন কাজ পাচ্ছি, অনেকে 3 দিন, 5 দিন, 7 দিন কাজ করছে। আমরা দাবি রাখছি আমাদের ফাইটার অ্যাসোসিয়েশন সিভিল ডিফেন্স আবদা মিত্রর পক্ষ থেকে রাজ্যব্যাপী সমস্ত জেলায়, সে কুচবিহার থেকে হাওড়া, মেদিনীপুর, বর্ধমান, 24 পরগনা, সমস্ত জায়গায় যে অ্যাক্টিভ ছেলেমেয়েরা যারা রয়েছে, তৃণমূলের সময় যে স্বজন পোষণ অফিসে যে গড়ে গড়ে ওঠা যে শাসক, সেই ছেলেমেয়েদেরকে দ্রুততার সহিত বার করতে হবে ডিউটি থেকে। কারণ আমরা আজকে দীর্ঘ সময় ধরে আজকে আমরা বঞ্চিত। এই ডিপার্টমেন্টে কেউ 10 বছর, 12 বছর, 15 বছর ধরে ট্রেনিং করে আজকে বেকার হয়ে রয়েছে, তারা সারা বছরে 2 দিন 1 দিন কাজ পেত না। আমরা সেই লিস্ট আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যে বিপর্যয় মন্ত্রী হতে চলছে তার কাছে যাব এবং আমাদের যে প্রিন্সিপাল স্পেশাল সেক্রেটারি রয়েছে তার কাছে দিতে চলছি এবং যে আমাদের শ্রমমন্ত্রী সম্মানীয় শ্রীযুক্ত অর্জুন সিং মহাশয়, তার অ্যাপয়েন্টমেন্ট করে আমরা তার কাছে আমাদের নামের লিস্ট আমরা জমা করতে চলছি। প্রতিটা জেলায়, ব্লকে, মহকুমা স্তরে, নবান্নে, বিকাশ ভবনের ডাইরেক্টর অফিসে আমাদের ফাইটার অ্যাসোসিয়েশন অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যারা বঞ্চিত ছিল তাদের রুটি রুজি হবে, তারা কর্মকাজে থাকবে, সরকারের পাশে থাকবে। বাজেট বরাদ্দকে ধন্যবাদ জানিয়ে মিছিল। সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্বার্থে বাজেট বরাদ্দকে স্বাগত জানিয়ে ধন্যবাদ যাত্রা অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 অর্থবর্ষের বাজেটে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পার্শ্ব শিক্ষকদের জন্য ঘোষিত বিভিন্ন সুবিধা ও বরাদ্দকে স্বাগত জানিয়ে মঙ্গলবার বিকেলে 4:30টায় শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে একটি ধন্যবাদ যাত্রার আয়োজন করা হয়। বিজেপি টিচার্স সেল শিলিগুড়ির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিভিন্ন স্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাজেটে
শিক্ষা ও কর্মচারী কল্যাণ সংক্রান্ত যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতেই এই যাত্রার আয়োজন। এই উপলক্ষে বিজেপি টিচার সেলের ইনচার্জ নিত্যানন্দ পাল, সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত রয়েছেন। ধন্যবাদ যাত্রা বাঘা যতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভবিষ্যতেও শিক্ষা ও কর্মচারীদের স্বার্থে আরও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে। টিচার সেলের তরফ থেকে এক ধন্যবাদ জ্ঞাপন যাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে এই সরকার, গত সরকার যারা ছিলেন তারা 50 বছরে যে কাজটুকু করতে পারেনি, এই সরকার সেই কাজটুকু করেছে। আমাদেরকে 20% দিয়ে দিয়েছে। যারা মিড ডে মিলের কর্মচারী আছে তাদেরও বেতন বাড়িয়েছে। প্যারা টিচারদের 5000 টাকা করে মাসিক ভাতা বাড়িয়েছে। যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছে তাদের জন্য 5000 টাকা করে বাড়িয়েছে। তাই সরকারকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে একটা মিছিল করব। এখান থেকে আমরা হিলকাট রোড পর্যন্ত সবাই মিলে সরকারকে ধন্যবাদ জানিয়ে আমরা হেঁটে যাব। আপনার নাম আমার নাম নিত্যানন্দ পাল, আমি টিচার সেলের ইনচার্জ। আমার সঙ্গে সমস্ত টিচাররা আছে, শিলিগুড়ি সাংগঠনিক জেলার টিচার সেলের কনভেনার আছে চিত্তরঞ্জন মল্লিক। আমরা সবাই একসঙ্গে 2-4 মিনিটের মধ্যে এখান থেকে আমরা জাতীয় কংগ্রেসে যোগদান বেশ কয়েকটি পরিবারের। গতকাল জলপাইগুড়ি সদর ব্লকের খরিজা বেরুবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালকানি এলাকায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কংগ্রেসের রাজ্য কমিটির সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, জেলা সভাপতি অমিত ভট্টাচার্য, সদর ব্লক 1-এর সভাপতি রঞ্জিত রায়ের উপস্থিতিতে 75 জন বিভিন্ন দল থেকে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন বলে দলীয় সূত্রে দাবি। বিশাল আকৃতির রথ তৈরিতে ব্যস্ততা জলপাইগুড়িতে। তৈরি হচ্ছে প্রায় 14 ফিটের ইস্কনের রথ। জলপাইগুড়ির শিল্পীরা তৈরি করছে মদন মোহন ইস্কন মন্দিরের রথ। কাজ পুরো হতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন রথের আকৃতি দেবার শিল্পীরা। সামনে রথযাত্রা, আর রথযাত্রা উপলক্ষে জলপাইগুড়ি শহরে এবছর বিভিন্ন জায়গায় বিভিন্ন রথের প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি শহরের ইস্কন মদন মোহন মন্দিরেও বিশাল আকৃতির রথ বানানোর কাজ শুরু হয়েছে। শাল সেগুন কাঠ দিয়ে রথের পুরো কাজ নতুনভাবে তৈরি হচ্ছে। এই বিষয়ে রথের যারা কাজ করছেন তারা বলেন 14 ফিটের রথ তৈরি হচ্ছে জলপাইগুড়িতে, আর এই বছরের রথের আকৃতি অনেকটাই বিশাল হচ্ছে। নতুন কাঠ দিয়ে তৈরি হচ্ছে এই রথ, আর রথের মূল আকর্ষণ থাকবে ইস্কনের রথের আদলে। কয়েক হাজার মানুষের সমাগম হবে এবার এখানে। জোর কদমে সেই রথের কাজ চলছে। দিন রাত এক করে রথের কাজে ব্যস্ত শিল্পীরা। রথ তৈরি করছেন, কি হবে এবং কতটা আকৃতি বড় হবে একটু বলেন বিস্তারিত। ওই কমিটি থেকে আপনার ডিজাইন দিয়ে দিছে, তো এই ডিজাইন থেকেই হবে। এখানে যে প্যারামিটারও আছে, এটা পরে দেখছি। মানে আপনারা কিভাবে তৈরি করছেন? এটা আমরা তৈরি করছি এখন ওই কমিটি থেকে যেভাবে আমাদের দিয়েছে, ডিজাইন দিয়েছে, ওই হিসাবে ওইভাবে তৈরি করছে। মানে লম্বাটা কত হবে? লম্বা চওড়া? লম্বাটা হবে 15 ফিট হবে লম্বাটা, চওড়া আছে 7 ফিট। তারপরে কি একটা গাড়ির ট্রাকচারে লাগানো হবে? হ্যাঁ, গাড়ির ট্রাকচারের মধ্যে করানো আছে এখন, গাড়ি ট্রাকচারতে আছে। আর হাইটটা হবে আপনার 14 ফিট। 14 ফিট, তার বড় আকৃতিরই। কতদিন লাগছে আপনাদের তৈরি করতে? এখন আমরা তো 3-4 এরকম করে কাজ করতেছি। মোটামুটি আমাদের 25 দিনের মতো হয়ে গেছে। 25 দিন? আরও কয়দিন লাগতে পারে? আরও লাগবে 20-25 দিন লাগবে, মানে ইসের আগেই হয়ে যাবে। মানে নতুনভাবে তৈরি করছেন? নতুনই, সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ নতুন। এই কাঠপাট যা আছে যেখানে এগুলো সব সেই কাঠ, শাল কাঠ, শাল, সেগুন, আকাশমণি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ডাকগঞ্জ থেকে। ডাকগঞ্জ থেকে কিনে আনছে? মানে আগে বানিয়েছেন রথ? হ্যাঁ হ্যাঁ, করেছি। সিংহাসন, রথ, খাট এগুলো কাছাকাছি করি। মানে এবছর কি একটাই বানাচ্ছেন? একটাই বানাচ্ছি। কোথাকার বানাচ্ছেন এটা? এটা আমাদের ইয়েতে মন্দিরের তেলিপাড়া। কি নাম দাদা আপনার? আমার নাম সঞ্জয়। সঞ্জয় মণ্ডল। ঠিক। এটা আকৃতিটা ঠিক, আমাদের একটা আছে, ওই যে ডিজাইন আছে, ওই ডিজাইন অনুসারে হচ্ছে। পাশে যে ডিজাইন আছে ওই ডিজাইন অনুসারে হচ্ছে। কত বড় হচ্ছে? 11 ফুট হাইট হবে। বিশাল আকৃতির। হ্যাঁ, মানে এবার হালকা সেগুন কাঠে তৈরি।
নতুনভাবে তৈরি করছেন? হ্যাঁ, অনেক টাকা খরচা হচ্ছে, বুঝছেন। এই প্রথম তো 4টে মিস্ত্রি লাগছে, এখন 2 জনে কাজ করতেছে। মানে এবার বড় করার কারণ হ্যাঁ, এত বড় করার কারণ? ইস্কনের রথ এরকমই হয়। ইস্কনের রথ ইস্কনতে যায়, ইস্কনকে এই মন্দিরটা দিয়ে দিয়েছে 1.5 বছর আগে। এবার কি আরও জাঁকজমক হবে? হ্যাঁ, গত বছর যে হয়েছিল, যে লোক হয়েছিল, এবার দ্বিগুণ লোক হবে। এই জন্য রথটা বড় করতে হচ্ছে, বুঝছেন। লোকজনের সমাগম বেশি হবে, পারমিশন নেওয়া হয়েছে আমাদের থানার থেকে, বুঝছেন। কি নাম আপনার প্রভু? আমার দীক্ষিত নাম রাজ্যবর্ধন দাস। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। গত শুক্রবার শিলিগুড়ি পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দেন গৌতম দেব, আর তাতেই শিলিগুড়ির পুরসভা অচলা অবস্থা তৈরির মুখে পড়ে। মেয়রের পাশাপাশি বেশ কয়েকজন এমএমআইসি তাদের পদ থেকে এবং কাউন্সিলরের পদ থেকেও ইস্তফা দেন। ঘটনার 72 ঘন্টার মধ্যে বাকি তৃণমূলের কাউন্সিলররা আজ নিজেদের মধ্যে বৈঠকে বসেন। বৈঠক শেষে তাদের সমর্থনে 24 জন কাউন্সিলর রয়েছে সেই দাবি জানিয়ে পুরসভার কমিশনারকে একটি চিঠি তুলে দেন নতুন করে বোর্ড গঠন করার জন্য। এদিনের বৈঠকে নেতৃত্ব দেন তৃণমূলের জেলা সভাপতি এবং 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্তল রায়। যদিও তাদের এই চিঠি দিয়ে বোর্ড গঠন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈন। কর্পোরেশনকে চিঠি দিয়েছিল কেন আমাদের দ্বিতীয়বার সুযোগ দেবে সেটা জানতে চেয়েছিল। আমরা তার জবাব আজকে দিলাম কমিশনার সাহেবের মাধ্যমে গভর্নমেন্টকে, যে আমরা যেহেতু ইলেকটেড জনপ্রতিনিধি এবং আমরা আমাদের টার্ম শেষ হতে এখনও 8 মাস বাকি আছে, আমরা এই সময়টা বিশেষ করে সামনে ডেঙ্গু পরিস্থিতি প্রত্যেকবার এই সময়টাতে হয়, বর্ষাকাল, দুর্গাপুজো, ছট পুজো, তো সেগুলো মাথায় রেখে আমরা এই টাইমটা পুরো মানুষের সার্ভিস দিতে চাই। সেটার জন্য আমরা বললাম যে আমাদের কারিগর। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্র আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 6.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। সরকারি হাসপাতালগুলিতে ভর্তি থাকা রোগীদের খাবারের দৈনিক বরাদ্দ 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হলো। খুশি সাধারণ মানুষ। জল ও রাস্তা সহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে করা পথ অবরোধের ফলস্বরূপ 7 দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান পুরসভার চেয়ারম্যানের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।